ভিক্টোরিয়ান যুগ শুনলেই আমাদের মাথায় কাদের কথা আসে? আচ্ছা, চার্লস ডিকেন্স, জর্জ এলিয়েট, মানে সব বিখ্যাত ঔপন্যাসিক, তাই না? কিন্তু ওই একই সময়ে মঞ্চের কি অবস্থা ছিল, সেটা কি আমরা ভেবে দেখেছি? আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়েই। আমরা দেখব কিভাবে ভিক্টোরিয়ান থিয়েটার একটা লম্বা ঘুম থেকে জেগে উঠে একেবারে সমাজের আয়না হয়ে দাঁড়ালো। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? একদিকে দেখুন ভিক্টোরিয়ান উপন্যাসগুলো পুরো সাহিত্য জগতের রীতিমতো তোলপাড় করে দিচ্ছে, যুগান্তকারী সব লেখা। আর অন্যদিকে ওই একই সময়ে নাটকগুলো যেন কোথাও হারিয়ে গেছে, একদম পিছিয়ে পড়া, বাস্তবতার সাথে কোনো সম্পর্কই নেই। তো এই দুটো শিল্পের মধ্যে এত বড় একটা তফাৎ কেন হলো? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। তো প্রথমে বুঝতে হবে ভিক্টোরিয়ান যুগের শুরুর দিকে মঞ্চে আসলে কি দেখানো হতো। সোজা কথায় সেটা ছিল মেলোড্রামা আর সব হালকা মজার বিনোদনের যুগ, সিরিয়াস কিছু নয়। একবার ভাবুন তো, তখনকার লন্ডনের স্টেজগুলো ঠিক কিসে ভরা ছিল? প্রহসন, মিউজিক্যাল বার্লেস্ক, নানা রকম জমকালো কমেডি, অপেরা আর খুব আবেগী রোম্যান্টিক নাটক। হ্যাঁ, লর্ড লিটনের মানি বা চার্লস রিডের ড্রঙ্কের মতো কিছু নাটক ছিল বটে, কিন্তু সত্যি বলতে এগুলোর সাহিত্যিক গুরুত্ব ছিল খুবই কম। আসল উদ্দেশ্য ছিল একটাই, নিছক বিনোদন। সমাজ নিয়ে গভীর কথাবার্তা না, সেসবের কোনো জায়গাই ছিল না। কিন্তু দেখুন, থিয়েটারের চার দেওয়ালের বাইরে তখন কি হচ্ছিল? পুরো ভিক্টোরিয়ান সমাজটাই কিন্তু এক বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। এমন সব বদল আসছিল যা দেখে মঞ্চ আর বেশিক্ষণ চোখ বন্ধ করে থাকতে পারত না। মানে চারদিকে তখন বিরাট তোলপাড়, সাধারণ মানুষের মধ্যে শিক্ষা ছড়িয়ে পড়ছে, সাংবাদিকতা জনপ্রিয় হচ্ছে, আবার কলকারখানা বাড়ার সাথে সাথে ধনী গরিবের সংঘাতও বাড়ছে। পুরনো রীতিনীতি, বিশ্বাস সব কিছু ভেঙে পড়ছে। আর সবচেয়ে বড় কথা, নারীরা নিজেদের অধিকার নিয়ে অনেক বেশি সোচ্চার হচ্ছেন। তো এত কিছু যখন ঘটছে, তখন শিল্প সাহিত্য কি আর আগের মতো থাকতে পারে? এই উক্তিটা পড়লে তখনকার ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়, তাই না? এক নতুন নারীর আগমন ঘটছে, যারা সাহসী, আত্মবিশ্বাসী এবং চিরাচরিত ঘরোয়া জীবনের ধারণাকে চ্যালেঞ্জ করছে। এই নারীরা শুধু বইয়ের পাতায় নয়, বাস্তব সমাজেও চলে আসছিলেন। আর তাদের জীবনের গল্প, তাদের লড়াইয়ের কথা বলার জন্য তো নতুন ধরনের নাটকের দরকার হবেই। আর ঠিক এই দরকারের জায়গা থেকেই কয়েকজন নাট্যকার এগিয়ে এলেন। তারাই প্রথম নাটকের ভেতরে একটু একটু করে বাস্তবতাকে নিয়ে আসতে শুরু করলেন। আর এটাই ছিল একটা বড়সড় নাট্য বিপ্লবের শুরু। এই তিনজনকেই বলা যায় সেই বিপ্লবের পথিকৃৎ। যেমন ধরুন T.W. রবার্টসন, তিনি হাসির নাটকের আড়ালে সমাজের অনেক সিরিয়াস বিষয় ঢুকিয়ে দিতেন। এরপর হেনরি আর্থার জোন্স, যিনি প্রথমবার মধ্যবিত্তদের প্রতিদিনের সমস্যাগুলো মঞ্চে নিয়ে এলেন। আর A.W. পেনেরও তো আরও এক ধাপ এগিয়ে মেলোড্রামার মোড়কে সমাজের উঁচু তলার মানুষদের ভণ্ডামিগুলোকে সবার সামনে তুলে ধরতেন। মানে মঞ্চটা ধীরে ধীরে আমাদের চেনা জগতের কাছাকাছি আসছিল। আর এরপরই মঞ্চে এলেন দুই কিংবদন্তি, অস্কার ওয়াইল্ড এবং জর্জ বার্নার্ড শো। আর তাদের দুজনের মধ্যে দিয়ে শুরু হলো মঞ্চের আসল উদ্দেশ্যটা কি তা নিয়ে এক বিরাট দার্শনিক লড়াই। দুজনের ভাবনা ছিল একদম দুই মেরুর। একদিকে অস্কার ওয়াইল্ড, যিনি বিশ্বাস করতেন শিল্পের জন্য শিল্প বা আর্ট ফর আর্ট সেক তত্ত্বে, আর অন্যদিকে জর্জ বার্নার্ড শ, যার মূল মন্ত্র ছিল সমাজের জন্য শিল্প বা আর্ট ফর সোসাইটিজ সেক। তো প্রশ্নটা হলো, শিল্প কি শুধুই সৌন্দর্যের চর্চা, নাকি সমাজের প্রতি তার কোনো দায়িত্ব আছে? ওয়াইল্ডের দর্শনটা ছিল এরকম: শিল্পীর কাজ হলো একটা সম্পূর্ণ নতুন জগৎ তৈরি করা, যার সাথে আমাদের এই বাস্তব পৃথিবীর কোনো মিল নাও থাকতে পারে। মানে শিল্পের মূল লক্ষ্য হল সৌন্দর্য সৃষ্টি, সমাজ বদলানো নয়। আর এই ভাবনার ঠিক উল্টো দিকে ছিলেন শ। তার এই কথাটা শুনলেই বোঝা যায় তার কাছে শিল্পের উদ্দেশ্যটা ছিল অনেক গভীর, অনেক বড়। লেখাটা তার কাছে ছিল একটা বিরাট দায়িত্ব, সমাজকে বদলানোর একটা শক্তিশালী হাতিয়ার। তো শো তার এই ভাবনাকে মঞ্চে ফুটিয়ে তোলার জন্য যে অস্ত্রটা বেছে নিয়েছিলেন তার নাম হল প্রবলেম প্লে। আর এটা ব্রিটিশ থিয়েটারের জন্য ছিল একেবারে নতুন একটা ব্যাপার। আচ্ছা, এই প্রবলেম প্লে জিনিসটা আসলে কি? এটা হলো এমন ধরনের নাটক যা সমাজের সবচেয়ে কঠিন আর বিতর্কিত সমস্যাগুলো, যেমন ধরুন শ্রেণীভেদ বা নারীর অধিকার, সরাসরি মঞ্চে নিয়ে আসে। নরওয়ের নাট্যকার হেনরিক ইবসেন এই ধারার জন্ম দিয়েছিলেন, আর শ সেটাকে ব্রিটেনে জনপ্রিয় করে তোলেন। এর মূল লক্ষ্য শুধু বিনোদন দেওয়া নয়, বরং দর্শকদের কিছু প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করা। শ আসলে ফ্যাবিয়ান সোসাইটির সদস্য ছিলেন, যারা হুট করে বিপ্লবের বদলে ধীরে ধীরে মানুষের চিন্তাভাবনার মাধ্যমে সমাজ পরিবর্তনের কথা বলত। শ মনে করতেন মানুষের ভাবনাকে যদি নাড়ানো যায় তাহলেই সমাজ বদলাবে, আর এর জন্য থিয়েটারের চেয়ে ভালো আর কোনো প্ল্যাটফর্ম হতে পারে না।
আর জর্জ বার্নার্ড শ তার নাটককে কোনো তারফ ছাড়াই একটা সামাজিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। তিনি ভিক্টোরিয়ান সমাজের সেই সব বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন যা নিয়ে লোকে কথা বলতেও ভয় পেত। তার নাটক দিয়ে সমাজের গোড়ায় আঘাত করেছিলেন। যেমন মিসেস ওয়ারেন্স প্রফেশন নাটকে তিনি দেখালেন পতিতাবৃত্তির পেছনে অর্থনৈতিক কারণ কতটা দায়ী, আর এর মাধ্যমে সমাজের নৈতিক ভণ্ডামিকে প্রশ্ন করলেন। আবার মেজর বারবারাতে প্রশ্ন তুললেন অসৎ উপায় আয় করা টাকা দিয়ে কি ভালো কাজ করা যায়। আর তার সবচেয়ে বিখ্যাত নাটক পিগম্যালিয়ানে দেখালেন কিভাবে আমাদের কথা বলার ধরন আর সামাজিক শ্রেণী একে অপরের সাথে জড়িয়ে আছে। মানে প্রত্যেকটা নাটকই ছিল সমাজের গালে এক একটা চড়ের মতো। ভিক্টোরিয়ান নাটকের এই যে বদলে যাওয়ার গল্পটা, এটা আমাদের একটা খুব পুরনো কিন্তু জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। শিল্পের আসল কাজটা কি? শুধু আনন্দ দেওয়া, নাকি সমাজকে প্রশ্ন করা, এমনকি তাকে বদলে দেওয়ার চেষ্টা করা? যখন বিনোদন একটা প্রতিবাদের ভাষা হয়ে ওঠে, তখন কি আসলে শিল্পটা বদলে যায়, নাকি আমাদের দেখার চোখটাই বদলে যায়? এই ভাবনাটা কিন্তু রয়েই গেল।